আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সব জানতা শমশের বলে একটা কথা আছে, যেটা আমাদের ফাতেহা, তাকে দেখলে মনে হয় সব কিছুতেই ও নাক গলাবে এবং সব কিছুই ও জানে। তো দেখলাম যে ওরা তানজিলার বাসায় যাবে, মানে তানজিলার শ্বশুরবাড়িতে যাবে। তানজিলা যেহেতু শ্বশুরবাড়িতে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, আর মার বাড়িতে আসলে ও খুব ভালো করেই জানে ওর মার সময় নাই, ওকে সময় দেওয়ার সময় নাই, ঠিক আছে। কারণ ওর মা আশেপাশের লোকজন নিয়ে, তার কন্টেন্ট নিয়ে অনেক বেশি ব্যস্ত, কারণ ওদেরকে তো টাকা ইনকাম করতে হবে, তাই না। তো আর ফাতেহা কিন্তু বেশ বাস্তব চিন্তা ভাবনা করে, আবেগে কিন্তু গা ভাসায় না। আগে হয়তো আবেগে গা ভাসাইছে, কিন্তু যেই কথাগুলো আমার কাছে মনে হলো আর কি, সেগুলো নিয়ে আপনাদেরকে বলি। যে এই যে তিশা প্ল্যান করলো যে তার শ্বশুরবাড়িতে গিয়ে থাকবে, বিশেষ করে শীতের রাতে, এটা কিন্তু তিশার মতো মানুষদের মাথায় আসবে না। কারণ হচ্ছে, হ্যাঁ, আমার ইচ্ছেই করবে, আমার কোথাও গিয়ে আনন্দ করতে কিন্তু ভালোই লাগবে, কিন্তু আপনার যদি সচেতন হন, বিবেকবান মানুষ হন, তাহলে কিন্তু আপনি চিন্তা করবেন যে এই মানুষগুলোকে, এতগুলো মানুষের শোয়ার ব্যবস্থা করতে হবে এবং এদেরকে কিন্তু শীতের কাপড় দিতে হবে, লেপ বলেন, কম্বল বলেন, কিছু না কিছু তো দিতে হবে। যদিও মানে তানজিলা শ্বশুরবাড়িতে ইনাফ আছে, কারণ ওরা ওই যে প্রমোশন করে বেশ কয়েকটা আপনার শীতের কাপড় পাইছে। তো ফাতেহা খুব সুন্দর, যেখানে ফাতেহা নিজের মার বাড়ি আছে, স্বাচ্ছন্দ্যে যেখানে সেও থাকতে পারে, সেখানে আসলে কেন এক রাত ওইখানে থেকে বাচ্চাগুলিকে নিয়ে ওর একটা ঝামেলা হয়ে যায়, কাপড় চোপড় নিয়ে বয়ে নিয়ে যাও, ওইখানে থাকা আবার আসা, যেখানে মার বাড়ি আছে। আর সবচেয়ে বড় কথা, ও বেড়াতে আসছে, আসলে ওর মেইন উদ্দেশ্যটা হচ্ছে ব্যবসার খাতিরেই আসছে, যাদের কাছ থেকে অর্ডার নিছিল ওই যে আপনার খিমারের, তো সেগুলোই মেনলি আসলে ও দিতে আসছে। ও হয়তো এখন রাস্তাঘাট বের করে যাবে যে কিভাবে ওখানে বসেই ও এখানে ব্যবস্থা করতে পারে। অনেকেই করে কিন্তু, শাহনাজ শিমুলের কে দেখছেন আপনারা, শাহনাজ শিমুল কিন্তু বাংলাদেশে তার একটা মানে দোকান বলবো না, মানে গোডাউনের মতো, বা তার কিছু লোক রেখে দিচ্ছে, ম্যানেজার বলেন যাই বলেন, তারা কিন্তু এই জিনিসগুলো দেখাশোনা করে। ও হয়তো ওখান থেকে পার্সেল করে পাঠায় দেয়, এখান থেকে বিলি করে। তো ফাতেহাকে এরকম কিছু করতে হবে, যেহেতু বাপ্পি বেকার, বাপ্পি কোনো কিছু করে না, সেক্ষেত্রে বাপ্পি কিন্তু চাইলে করতে পারে যদি বোনকে সাহায্য করতে চায়। কিন্তু বাপ্পিকে যতটুকু মনে হয়েছে, বাপ্পি সেরকম না। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, ফাতেহা বাবার বাড়িতে এসে যে পরিমাণে আনন্দে থাকার কথা, যেটা আমরা ওকে মালয়েশিয়াতে দেখি, হা হা হি হি, হা হা হি হি করতে থাকে, হ্যাঁ, কিন্তু এখানে এসে দেখবেন ওর কিন্তু চেহারাটা একটু কালো কালো, ওকে মনে হচ্ছে একটু শক্ত হয়ে আছে, শক্ত হয়ে আছে। যতটুকু মনে হচ্ছে, ভাই ভাবির কার্যকলাপ তার পছন্দ হচ্ছে না, বিশেষ করে তার ভাই। ভাবি ধরেন যেমন তেমন, নিজের ভাই যখন পরের মতো আচরণ করে, হ্যাঁ, কাছের মানুষ যখন পরের মতো আচরণ করে, তখন কিন্তু সেটা মেনে নেওয়া খুব কঠিন। আর যেহেতু ওরা ভিডিও করে, ওদেরকে ভিডিওর সামনে অবশ্যই ফেক একটা ভালো লাগা বা একটা ভালো থাকা, একটা ভালোবাসার অভিনয় করতেই হবে। নিশির মুখ ভার করার আরেকটা কারণ মনে হয়, আমি কিছুটা আন্দাজ করতে পারছি, কারণ আমিও তো বোন। ভাই হিসাবে যদি নিজের বোনকে এতটুকু কমফোর্ট দিতে না পারে, তাহলে আসলে সে কেমন ভাই? আর তিশা আসলে কার জন্য করবে বলেন তো? নিজের সন্তানদের যে হতে পারতেছে না, সে কি করে ননদের জন্য করবে? সবই হচ্ছে লোক দেখানো। তবে তবে একটা কথা ঠিক, নিশি যদি আজকে তিশার জন্য গোল্ড নিয়ে আসতো, ঠিক আছে, মালয়েশিয়া থেকে, ভাইয়ের জন্য, বাপ্পির জন্য যদি ইলেকট্রনিক্সের জিনিস লাইক আইফোন 16 প্রো ম্যাক্স টপ, এই ধরনের জিনিস যদি নিয়ে আসতে পারতো না, তাহলে দেখতেন যে কিভাবে নিশিকে মাথায় তুলে নাচতেছে, এবং এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তখন দেখতেন যে এই বাপ্পি তিশারে মাইরা ধইরা বাধ্য করতো নিশির সেবায় সারাদিন 24 ঘন্টা নিয়োজিত রাখতো এই তিশাকে, আর তিশা নিজেই গোল পাইলে নিশির সেবায় নিয়োজিত থাকতো। এতটুক ভিডিও গতকালে করা ছিল, গতকাল করে রেখেছিলাম, কিন্তু আমি আপলোড দেই নাই।
বিভিন্ন কারণে বাসায় মেহমান আসবে, বাসায় অনেক কাজের চাপটা বেড়ে গেছে, কাজ করতে হচ্ছে। বুঝতেই পারতেছেন যে বাসায় যখন কেউ আসে তখন ঘর দৌড় পরিষ্কার করা, আর আমাদের তো আশেপাশে এমন না যে ভাবিরা এসে ঘর দৌড় পরিষ্কার করে দিয়ে যাবে, জায়গায় জায়গায় জিনিসপত্র দিব ভর্তা করে দিয়ে যাবে, সেরকম তো আর লোকজন নাই। সেই জন্য সব নিজের করতে হচ্ছে। সেই জন্য আর কোনো ভিডিও আমি মানে এইটুকু করতে যতটুকু সময় লাগছে ততটুকুই করছিলাম, এরপরে আর করি নাই। তো যাই হোক, আজকে তো দেখলাম যে ফাতেহারা গেছে তানজিলার শ্বশুরবাড়িতে। তানজিলা সকাল থেকেই বেশ খুশি, কারণ ফুপি আসবে, ফুপি আবার মালয়েশিয়া থেকে আসছে। তো একটা জিনিস আসলে আমি না বলে পারতেছি না, সেটা হচ্ছে যে ফাতেহা মালয়েশিয়াতে থাকে অনেক বছর হয়ে গেছে কিন্তু, আর তিশা থাকে বাংলাদেশে। সো একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন যে ফাতেহাকে পুরাই খ্যাত লাগতেছে, মানে কাপড় চোপড়, পোশাক আশাক, হিজাব যাই বলেন না কেন একদমই খ্যাত লাগতেছে। আর অন্যদিকে তিশাকে মনে হচ্ছিল যে তিশা বিদেশে থাকে, মানে তিশা বিদেশ থেকে আসছে। তিশার ড্রেস আপটা কিন্তু খুব ভালো হয়েছে। তো হ্যাঁ, তিশার এই জিনিসটা ভালো। তিশা কিন্তু জামা কাপড় যে কিনে সেগুলো কিন্তু পছন্দ কিন্তু ভালো তিশার, যার কারণে কি বলবো, এটাকে বাড়িটাও সুন্দর করেই করছে। তো যার যেটা ভালো লাগে সেটা তো অবশ্যই বলতে হবে। তিশাকে বেশ ভালো লাগতেছিল এবং বেশ স্মার্ট লাগতেছিল আমার চোখে, অন্যদের চোখে হয়তো নাও লাগতে পারে। আর অন্যদিকে আমার মানে ফাতেহা দেখে একবারের জন্য মনে হয় না যে ফাতেহা বিদেশ থেকে আসছে, একদমই গ্রামের মেয়ে মনে হচ্ছিল। কিন্তু আসলে যদিও এটা মনে হচ্ছে যে ওকে নিয়ে আমি সমালোচনা করতেছি, কিন্তু কিছু কিছু সমালোচনা মানুষের জন্য ভালো। সেটা হচ্ছে যে ফাতেহার আসলে নিজের পোশাক আশাকের দিকে একটুখানি যত্নবান হওয়া উচিত, যেহেতু সে কিনা এত বছর ধরে মালয়েশিয়াতে থাকে। সো মালয়েশিয়া থেকে লোকজনই যেমন আমার চোখে পড়লো, এরকম নিশ্চয়ই অনেকের চোখে পড়ছে। আর ফাতেহা যেহেতু আমাদের সাথে কমেন্ট শেয়ার করে না, সেই জন্য আমরা কিন্তু জানি না। ওকে অনেকেই এই ধরনের কমেন্ট করে, এর আগেও অনেকে করছে যে বিদেশে থাকে কিন্তু এরকম খ্যাতভাবে চলে কেন। সো আসলে সালোয়ার কামিজ পরলেই যে মানুষ খ্যাত হয়ে যায় তা কিন্তু না। সালোয়ার কামিজও কিন্তু সুন্দর করে পরলে, হিজাব করলে কিন্তু ভালো লাগে, যেটা তিশা করে। তিশাকে কিন্তু ভালো লাগে সুন্দর করে হিজাব টিজাব পরে, তো ভালো লাগছিল। এবার যেটা আমার কাছে খুব লাগছে যে দেখলাম যে মিম তানজিলাকে পাঠাইছে, গিজার পাঠাইছে। তো তানজিলার কি টাকা পয়সা নাই? আর তানজিলাকে কেন খালার কাছ থেকে গিজার কিনতে হবে? এটা তো খুবই লজ্জার কথা যে খালা গিজার কিনে পাঠানোর পরে সেই গিজার চালায় ওরা করবে মানে গোসল করবে। এটা খুব লজ্জার কথা। আর আমার তো মনে হয় যে একটা গিজারের দাম খুব বেশি না, 4-5 হাজার টাকা, বা বড় জোর খুব এক্সপেন্সিভ কিনলে 10 হাজার টাকা। তো ওইটুকু গিজার কেনার ক্ষমতা নিশ্চয়ই আছে, তিশার আছে। তিশা কিনে দিতে পারতো, অথবা কিনে দিতে পারতো, তানজিলা নিজে কিনতে পারতো। কিন্তু আমার যদ্দূর মনে হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে সেটা বলি, যে টাকাটা আসলে তানজিলাই হয়তোবা দিছে, ওখান থেকে কিনে আনতে বসছে, মানে ঢাকা থেকে একটা গিজার কিনতে বসছে, মানে ঢাকার ভাব আর কি। ঢাকা থেকে গিজার কিনতে বসছে, তখন হয়তো মিম টাকা নেয় নাই, মিম টাকাটা দিয়ে দিছে। এটাই হয়তো মেইন কারণ হবে আমার মনে হয়েছে। এছাড়া আমি আর কোনো ভ্যালিড কোনো কারণ দেখতে পারতেছি না এটার জন্য। তো সেটা পাঠাইছে, খুব ভালো কথা। আবার ওদিকে ফাতেহাও নাকি নিয়ে আসছে, তার মার বাথরুমে একটা লাগাইছে। সেটা কিন্তু বাপ্পিও কিনে দিতে পারতো, কিন্তু বাপ্পির যেহেতু মন ছোট, বাপ্পি কিনে দিবে না। আর সাকিব অনেক গিফট কিনে নিয়ে আসছে, ফাতেহার হাজব্যান্ড, ফাতেহার বাচ্চা, ওর দাদি, সবার জন্য গিফট কিনে নিয়ে আসছে। তো সেখানে ফাতেহা বলতেছে পাপার জন্য, মানে ফাতেহার হাজব্যান্ডের জন্য। ওরা এত সহজেই যে কোনো মানুষকে বাপ বানায় দেয়, আমার কাছে খুব অবাক লাগে। পাপা বলে তো ভালোবাসার প্রকাশ হয় না, যে যেটা সেটা বলতে হবে। আর যেখানে আমাদেরকে স্পষ্ট করে বলা হয়েছে নিজের বায়োলজিক্যাল বাবা ছাড়া ইভেন চাচা কেউ বাবা বলতে না, এমনকি ছোট বাবাও বলতে না, সেখানে ওরা ফুফুকে পাপা বানায় দেয়, ওরা মামাকে বাবা বানায় দেয়, ওরা খালুকে বাবা বানায় দেয়। আমি আসলে ঠিক বুঝি না এই জিনিসটার কি মানে। তো এটা আসলে ওদের আরও সতর্ক হওয়া উচিত।
আর একটা জিনিস যেটা খেয়াল করলাম যে ফাতেহা কেমন জানি একটু ছাড়া ছাড়া, মানে ওকে মনে হচ্ছে যে ও মন থেকে যদিও হাসতেছে কিন্তু হাসিটার মধ্যে কোনো প্রাণ ছিল না, মানে ও জোর করে সব কিছু করতেছে। ওর হয়তো এখানে এসে ভালো লাগতেছে না, বা শ্বশুরবাড়ির লোকজন হয়তো ওর পছন্দ না কোনো কারণে। শুধু যে শ্বশুরবাড়িতে এসে তা না, ও কিন্তু বাবার বাড়িতেও চেহারাটা এরকম করেই রাখছে। ও মন থেকে খুশি হতে পারতেছে না কোনো কিছু তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, তো এবার যাওয়ার সময় দেখলাম যে ফাতেহাকে মানে কি বলে এটাকে, তানজিলাকে ধরে ছবি তুললো, বললো সবাই মিলে একসাথে তুল, যাতে আমরা কেউ কোনো কথা বলতে না পারি। ফাতেহা অনেক বুদ্ধি আছে, চালাক চতুর আছে, তো সেটাই সে করলো। আর ওইদিকে দেখলাম যে মিমের থাইরয়েড ধরা পড়ছে, যেহেতু মিমের বাকি 2 বোনেরও থাইরয়েড আছে, তো মিমের ধরা পড়ছে। হয়তো এটা পারিবারিক, বাবুদের যেমন থ্যালাসেমিয়া পারিবারিক, মিমদের হচ্ছে আপনার এই থাইরয়েড পারিবারিক। তো থাইরয়েডটা এখন একটা কমন রোগ হয়ে গেছে আমাদের দেশের জন্য, এর ঘরে ঘরেই থাইরয়েডের পেশেন্ট আছে। এটার জন্য আসলে পরিবারের কারো থাকতে হবে এমন কোনো হিস্ট্রি লাগে না, যে কোনো মানুষেরই হইতে পারে। আর ওই যে এটার ওষুধ খেতে হবে সারা জীবন, সেটা একটা ব্যাপার। আর অবশ্যই খাবার বেছে খেলে বা খুব হিসাব করে খেলে তো অবশ্যই ওজন কমবে। আর ব্যাপারটাই এরকম হয়ে যায় যে মানুষ আসলে কমতে চায় না থাইরয়েড হয়ে গেলে। এমনি তো আমাদের আমাদের বাঙালিদের যে বডির স্ট্রাকচার, আমরা কিন্তু খুব সহজেই মোটা হয়ে যাই, আমরা কিন্তু ধরে রাখতে পারি না কষ্ট করে। তো সেখানে একটা জিনিস বুঝতে পারলাম যে মিম পিঠা বানাইছে, যেটা আমরা গতকালের ভিডিওর টাইটেল দেখছি, আমি ভিডিওটা দেখি নাই, যে স্বামীর পছন্দের পাটিসাপটা পিঠা বানালাম। তো সেটা আজকের ভিডিওতে বুঝতে পারলাম যে বাবুর ভিডিও থেকে, যে সেই পিঠা বাবু খায় নাই। কেন খায় নাই? কারণ বাবুর গন্ধ লাগছে যখন পিঠাটা বানাচ্ছিল, এবং বাবুর সম্ভবত মনে হচ্ছে যে গুঁড়িটা নষ্ট হয়ে গেছে। তো এখন মিম জবরদস্তি করে বলতেছে যে পিঠার গুঁড়ি নষ্ট হবে না, কারণ পিঠা ফ্রিজে ছিল। হ্যাঁ, পিঠার গুঁড়ি অবশ্যই নষ্ট হবে না, যদি না একদম আপনার যদি ফ্রেশ গন্ধ হওয়ার আগেই যদি আপনি ফ্রিজে রাখতে পারেন, তাহলে এইটা নষ্ট হবে না। কিন্তু আপনি বাড়ি থেকে ঢাকা পর্যন্ত আনার পথে যদি পিঠার গুঁড়ি গন্ধ হয়ে যায়, তাহলে সেটা যতই ফ্রিজে রাখুক না কেন, সেটা কিন্তু আর ভালো থাকবে না। তো সেরকমই কিছু হয়তো ঘটছে। আর ওরা যেহেতু একটুখানি লেজি, ওরা হয়তো বা জিনিসপত্রগুলো ওইভাবে গুছায় রাখতে পারে না, যেটা মিমের ক্ষেত্রে বোঝা গেছে। তো সেই কারণে হয়তো গন্ধ হয়ে গেছে, যদিও মিম এটাকে স্বীকার করতে রাজি না। মিম বলতে চাচ্ছে যে গুড়ের সমস্যা আছে। তো যাই হোক, বাবু সেটা খায় নাই। বাবু সেটা বুঝাই দিচ্ছে যে মিম সেটা জোর করে হয়তো খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু সে খায় নাই। হ্যাঁ, বাবুর ঠিকই বুঝাই দিতে চাচ্ছে, সেটা মিম বলে দিচ্ছে সত্য কথাটা, এবং সেটাই সত্যি আসলে। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, আমি ভাবছিলাম যে বাবুদের বাসা বদল করতেছে হয়তো, বা ভাবছি যে বাবু যেন যায়। তো সেটা বাবু গেছে, এটা ভালো লাগছে। কতটুকু হেল্প করছে বাবা মাকে সেটা আমি জানি না, বা ভাই বোনকে, কিন্তু বাসায় গেছে, এটুকু ভালো লাগছে। আর তার মার স্মৃতি বিজড়িত জিনিসগুলো দেখাচ্ছিল, আর বাবুও বলতেছিল এই বাসায় তার অনেক স্মৃতি আছে। হ্যাঁ, স্মৃতি আছে, এবং মার জন্য অনেক দুঃখকর স্মৃতি সেখানে ওই বাসাটার মধ্যে থেকে যাবে, যে বাবুর বাবা মারা গেছে কিন্তু বাবু কোনো রকম হেল্প করে নাই, এবং ওই বাসাতেই বাবুর সাথে ওর ঝগড়াঝাঁটি বা যাই হোক শুরু হয়েছে। এবং বাবুকে দেখবেন যে রাতের বেলা গিয়ে ওর বাসায় গিয়ে খেয়ে আসে, কারণ মিম হয়তোবা রান্না বান্নাটা ঠিক মতো করে না। শারমিনের ভিডিওটাতে একটা জিনিস খেয়াল করলাম, যে ওরা যখন জিনিসপত্রগুলি গুছাইতেছিল তখন ওদের একটার পর একটা স্মৃতি বের হচ্ছিল। এটা ওর কারণ আমরা হয় কি অনেক সময় জিনিসপত্র যে যা দেয় সব উপরে ভরে রেখে দিই স্টোর রুমে, তো যখন আমরা বাসা বদল করি তখন সব জিনিসগুলো বের হয়, আর তখন আমাদের স্মৃতি মনে হয়। তো সেরকমই ওদের এই ভিডিওতে দেখতেছিলাম। তো সেইখানে শারমিন ওর কিছু বাটি নাকি পাচ্ছিল না, সেটা ওর বাবার বাসায় খুঁজে পাইছে, এবং সেই জন্য সে বলতেছে আল্লাহ, আমি তো ও বুঝাইতে চাইলো যে এখানে আছে, ও জানেই না, ওর শ্বশুর বাড়িতে খাবার দাবার দিতে গিয়া ও জিনিস কিন্তু খুঁজে পায় না। তো সেখানে কিন্তু সাথে সাথেই ওর ভাবি অপোজ করছে, মানে ভাবি অবশ্যই প্রতিবাদ করছে যে তোমার মনে নাই যে তুমি নিজেই নিয়ে আসছো, তোমার মনে নাই কেন? তো যাই হোক, শারমিন আসলে ভাবির একটু পচাইতে চাইছিল, কিন্তু সেটা সে পারে নাই। হ্যাঁ, ভাবি সেটা তাকে ধরায় দিচ্ছে ভুলটা। এই ভুলটা যদি ধরায় না দিত, তাহলে কিন্তু এটা নিয়েও একটা
কথা কিন্তু হইতো। তো শারমিন আসলে না আমার কাছে মনে হয় যে নাহার ক্ষমা করে দেয় বলেই শারমিন অনেক কিছু থেকে বেঁচে যায়, সম্পর্কটা আছে। কিন্তু নাহার যদি ধরতো না, এই জিনিসটা কিন্তু অনেক ভাবি হইলে ধরতো, খুকি হইলে ধরতো, মিম হইলে ধরতো, সাবিনা হইলে ধরতো, কিন্তু সেটা মানে এই নাহার ধরে নাই বলে কিন্তু শারমিনের সাথে সম্পর্কটা এখনও টিকে আছে। সো এখন ধরে নাই তো পরে কিন্তু ধরবে। মানুষ সহ্য করতে করতে কিন্তু মানুষের সীমা ছাড়ায় যায়। তো এই প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে মহিলা থাকে যারা অতিরিক্ত কথার কারণে ফ্যামিলির অন্য মেম্বাররা সাফার করে। তার মধ্যে একটা হচ্ছে ফাতেহা, একটা হচ্ছে তিশা, আর একটা হচ্ছে এই ফ্যামিলিতে হচ্ছে শারমিন। এই তিনটা মানুষ খুবই ঘিরিঙ্গি টাইপের। আর বাকি যেগুলো আছে সেগুলো তো ঘিরিঙ্গি, কিন্তু এরা ফ্যামিলিতে অনেক বেশি আধিপত্য বিরাজ করে রাখছে। সবার ভিডিও আমার ঠিক মতো দেখা হয় নাই, তবে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে সাবিনার মেয়েটা মান্নাতটাকে এত কিউট লাগে আমার। মানে আমার কাছে মনে হয় ওই মান্নাতকে দেখার জন্য হলেও আমি একটুখানি ভিডিওতে যাই। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন ওর দাদি আসে, দাদিরও অনেক ভালোবাসা, আবার এই মান্নাতেরও দাদির প্রতি যে একটা ভালোবাসা, রক্তের যে টান, সেই জিনিসটা এত ভালো লাগে দেখতে। দাদিও যেমন ওর জন্য জান প্রাণ দিয়ে ফেলে, ও কিন্তু দাদিকে দেখলে ঝাঁপায় ঝাঁপায় যায়। তো এটা একটা খুব ভালো লাগছে, যেটা কিন্তু মিম চাইলেই কিন্তু মিম আর বাবু আসলে মিস করতেছে না। আপনার ওই কি বলে এটাকে, আদবিয়া দাদা দাদি চাচা বাবা কারো ভালোবাসা পাইলো, আবার এখানে যে বাবুর যে অনাগত বাচ্চা আসতেছে সেই বাচ্চাটাও পাবে কিনা কে জানে, দেখা যাক, হয়তো পাবে। ওরা হয়তো ঠিকই সব ভুলে ওরা বাচ্চা কাচ্চা দেখতে চলে আসবে, কিন্তু মিম হয়তো চেহারা মেহারা কালো করে রাখবে, এই আর কি। এটাই হচ্ছে ব্যাপার। সবার পরে একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা মানে ফাতেহাকে দেখলাম যে ফাতেহা তিশা ওদের বাসা তানজিলাদের বাসা যাওয়ার আগে ওরা বসে একটা প্ল্যানিং প্রোগ্রাম করতেছিল যে কি করবে না করবে, আমরা না হয় তানজিলাকে নিয়ে আসি। তখন তিশা বলল যে তানজিলাকে নাকি সন্ধ্যাবেলা আনতে দিবে না। কেন আনতে দিবে না? ওদের নিয়ম কানুন, সন্ধ্যা আনতে দিবে না। আবার সন্ধ্যায় নদী পার হওয়া মানে ওরা পার হয়ে আসবে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা শ্বশুর শাশুড়ি দিচ্ছে না। তো এটা ধরেন ওদের শ্বশুরবাড়ির ব্যাপার, সেখানে ফাতেহা টুক করে নাকটা গলায় দিল। এই যে একটা কথা বলে যে একটা সম্পর্কের মধ্যে কিন্তু একটা প্রবলেম তৈরি করলো, যে হ্যাঁ এই ধরনের কথা, এগুলো কুসংস্কার, হ্যাঁ না তেনা সেনা, এটা ওর বলার দরকার কি? এটা তো ওর বলার দরকার নেই, তাই না? এটা তিশার বেআইনের মধ্যে সম্পর্কের ব্যাপার, এখানে ও কেন নাক গলাইলো? ও আসলে নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করে। ওকে দেখবেন যে কোথায় পড়তে দেয় না, হ্যাঁ, এমন একটা পণ্ডিতি ভাব নিয়ে চেহারা করে দাঁড়ায় থাকে তিশার মতো। বাচ্চা হওয়ার সময় সবাই একটু ভয় ভয়ে থাকে, কুসংস্কার সবাই মানে, হ্যাঁ, একটু আধটু একটা দুইটা কুসংস্কার সবাই মানে, এটা কিন্তু সত্যি। এখন এখানে ওর তো কথা বলার দরকার নাই, ওর শ্বশুরবাড়ির ব্যাপার শ্বশুরবাড়ি বুঝবে। আর তিশা যেখানে মেনে নিচ্ছে, তিশার বাসায় যেখানে তিশা নিজেই ঝামেলা নেয় না তার মেয়ের, তো সেখানে ফাতেহা বলার কি আছে? ফাতেহা না অতিরিক্ত বাড়াবাড়ি করে আসলে। আর তানজিলার একটা জিনিস দেখলাম, একদম ফুপিকে দেখে একদম জড়ায় ধরে থাকা, মানে এমন একটা ভাবসাব করে, আমার কাছে এটা আসলে খুব বেশি বাড়াবাড়ি লাগে। হয়তো মানুষকে বোঝানোর জন্য, অথবা ওর যে ভিতরে একটা কষ্ট আছে, যেই সময় মা ওকে যেভাবে, সবাইকে তো মাই দেখাশোনা করে এই সময় না, মা ভালো ভালো রান্না করে খাওয়ায়, সেখানে ওর মা একটা ভর্তা পর্যন্ত করতে পারে না, এতটা আকাই মা তিশা। একটা ভর্তা করার জন্য তাকে বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র দিয়ে আসতে হয়। আপনার কাছে মনে হয় এর এত গুণ আছে? একদিনে ভর্তা করবে, কিচ্ছু করতে পারে না। ইভেন সকালবেলার নাস্তায় একটু রুটি বানাবে, সেটা পর্যন্ত করতে পারে না। এতটা আকাইম্মা মানুষ কি করে হয়? কিচ্ছু কাজই তো করা লাগে না, ঘর বাড়ি ওই মহিলা এসে পরিষ্কার করে দিয়ে যায়। রান্না বান্না নিচে খালা আছে, পারুল খালা, শাশুড়ি রান্না করে। এই মহিলা বাড়ি বাড়ি থেকে যে তোলা উঠায় সেগুলি দিয়ে অর্ধেকটা খাবার ঢালে। এই যে ননদ আসছে, কি রান্না করছে এ পর্যন্ত? সকালবেলা উঠে খিচুড়ি রান্না করছে, হাঁসের মাংস, ওইটাও তাও মনে হয় পাশের বাড়ির মহিলারাই হাঁসের মাংস টাংস করে দিয়ে গেছে, অথবা বাইরে থেকে আনায় সেটা দিয়ে করে খাওয়াইছে বাচ্চাদেরকে। ছোট ছোট বাচ্চারা কিন্তু সকালবেলা খুব একটা খিচুড়ি খাইতে চায় না, ওদের জন্য একটু ফ্রেঞ্চ টোস্ট করে দিতে পারে ডিম আর ইয়ের মধ্যে ভিজায়ে, বা একটু রুটি আলু ভাজি করে দিতে পারে, একটু পরোটা করে দিতে পারে ডিম দিয়ে, হ্যাঁ।
ছোট ছোট বাচ্চাদের জন্য নুডলস করে দিতে পারে সকালবেলা, তো কিছুই করে না, শুধুমাত্র এই কিছু পরোটা কিনে রাখছে, এগুলি ভাইজা দেয়। আর বাপ্পি খ্যাঁ 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 করতে করতে বোর পিস 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 গিয়ে গিয়ে ভিডিও করে। তবে হ্যাঁ, আমার যতটুকু মনে হয় বাপ্পি বলার চেষ্টা করে, কিন্তু তিশা কোনোভাবেই সেটা করে না। আমরা তিশাকে অনেক আগে থেকে দেখছি যে যখন ওরা একটা পুরানো বাসায় থাকতো ঢাকাতে, সেখানে একদিন রাতের বেলা ডিম ভাজতেছিল। বাপ্পি অনেকবার বলতেছিল যে বাপ্পির গ্যাসের সমস্যা হয়, মরিচ দিতে না, কিন্তু তিশা এমন শুকনা মরিচ কাঁচা মরিচ সব দিয়ে ডলে ডলে সেই ডিম ভাজি করছে। তো তিশা হচ্ছে সেই রকম টাইপের মানুষ।